যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতেছে রাজাকে কইয়া কইয়া। এই যে কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, কিন্তু সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। কারণ ইসলামী জামানের ভিতরে, অষ্টগ্রামের ভিতরে একমাত্র ইসলাম মাহবুব আলম, আমি আইয়ুবউদ্দিন হায়দারি কোম্পানি কমান্ডার ছিলাম। আর মুক্তিযোদ্ধার মধ্যে আর কেউ কমান্ডার আছেন না। এখন সেই ফজলু সাহেব কি করে বলে যে যুদ্ধ করছে, সে 900 মুক্তিযোদ্ধার কমান্ডার? তারা কে চিনে? তার একদিন তো শুনলাম না দুবাজরা যে আমার 21 জন লোক মারা গেল, আমার বাড়ি ঘর ফুললো, আমার যে আত্মীয়স্বজন বাইবাজি যাকে মারলো, এরকম কথা তো আমরা তার বক্তব্যে শুনি নাই। এবং সে কোন এলাকারকে ধমক দিছে এটা আমরা শুনছি না। আমরা একটা কথাই জানি, আফটার লিবারেশন তার ভাই সম্পত্তি দখল করতে গিয়া তার ভাইকে মানুষ হত্যা করছে। কাজে আমি চাই এই ধরনের কোনো বক্তব্য, মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত না। যারা এই ধরনের বক্তব্য দেয়া রাজনীতি করে এমপি হয়, মন্ত্রী হয়, এরা গিয়া কি করবে? তারা এই মিথ্যার কাজই করবে, তারাও লুটপাট করবে। কাজেই আপনারা জেনে রাখবেন যে সে কোনো মুক্তিযোদ্ধার কমান্ডারও ছিল না, এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই। এবং ইসলামী যেমন অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার 2-4 জন মুক্তিযোদ্ধা ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই, সে পরিচয় নাই। কাজে আমরা ফজলু সাহেব নির্বাচিত করুক, তার অধিকার আছে, কিন্তু তার কাছ থেকে আমি আমার দেশবাসীকে এবং মিঠামণি চট্টগ্রাম যারা আছে তাদেরকে বলবো যে এই ধরনের মিথ্যাবাদীকে, মিথ্যা মুক্তিযোদ্ধা বলে, যুদ্ধ করছে বলে, এই ধরনের মিথ্যা কথা বলে সে বেড়াইতেছে সারা ওয়ার্ল্ডে, সে পরিচিত হইতেছে। কাজেই তার সে পিছনে যেন কেউ না যায়। একজন সৎ মানুষ যদি পাই আমরা আমরা তার পিছনে কাজ করবো। ভারতের ইকোয়ানের ট্রেনিং প্রাপ্ত, আমি কোম্পানি কমান্ডার। আমি আমার বাড়ি মিঠামন। আমি একমাত্র, আমার আত্মীয় স্বজন লোক মারা গেছে 21 জন। আমি একমাত্র তেলেখাই ফটো বিক্রি ঝুলাইয়া রাজাকার আলবদর যারা ছিল তাদেরকে আমি হাজার হাজার লোকের সামনে হত্যা করছি। ইভেন আব্দুল হামিদ সাহেবের তার যে আত্মীয় হোসেন করে যে ঈদুল্লাহ, তাকেও আমি মারছি। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলে, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না। আপনি যে এখানে বসে আছেন, আপনি যে সালুটি করে যুদ্ধ করেছিলেন 4 দিন, কত লোক মারা গিয়েছে, কত সন্তান শহীদ হয়েছে। একটা বন্দুকের আওয়াজ, একটা কামানের আওয়াজ সিলেটে হয়েছে, আর আমি ময়মনসিংহে বসে সেই আওয়াজটি শুনেছি। আখাউড়াতে সেই নদীতে যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খালেদ মুশাররফ,
হায়দারেরা সেই শব্দ আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে সেই শব্দ আমি শুনেছি। ওই যে ধানোয়া কামালপুরে কর্নেল তাহেররা যুদ্ধ করেছে সেই যুদ্ধের সংবাদ শব্দ আমি কিশোরগঞ্জ থেকে শুনেছি। 11টা সেক্টর ছিল। 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর খালেদ মোশাররফ। জিয়াউর রহমান যখন ব্রিগেড কমান্ডার হলেন তখন কমান্ডার হলেন সেইখানে। ওই ফেনীর যুদ্ধ, জাফর ইমামদের আজকে যাই করুক তারা, বিলুনিয়ার যুদ্ধ তো আমরা বলবো না। 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ হায়দার, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, 4 নম্বর সিআর দত্ত, 5 নম্বর মীর শৌকত আলী, 6 নম্বর MK বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর MA মঞ্জুর, 9 নম্বর MA জলিল এবং সর্বশেষ 11 নম্বর হইল কর্নেল তাহের, যার পা চলে গিয়েছিল। সেই যুদ্ধ, যে যুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল, যে যুদ্ধে ইন্ডিয়া 3রা ডিসেম্বর 1971 সনে আমাদেরকে সহযোগী করার জন্য অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে, এবং যে ইন্ডিয়া আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে 7ম নৌবহর এসেছিল, আমেরিকার বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন বদস 3টা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 5ই আগস্টের পরে কি হলো? আমাকে একটু 5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সব কিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তারা বলেছিল কোন মুক্তিযুদ্ধ হয় নাই, 47-এর যুদ্ধ হয়েছে, আর 24-এর যুদ্ধ হয়েছে, আর 71-এ গন্ডগোল হয়েছে। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম, আমি বলতে পারবো কিনা কথাটা আপনি, এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছি। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। সেদিন আমি আজকের পুলিশকে ধন্যবাদ দিল, আজকের মিলিটারিকে ধন্যবাদ দিব। 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে। সেই ইলেকশনে তারা কি করেছে, আজকে যারা আমার ডান দিকে বসে আছে তারা কি করেছে, একদিন তো আমরা ভাই ছিলাম নাকি? তারা যা করেছে সেটা কল্পনা করার মতো না। যত চক্রান্ত করেছে, সেই চক্রান্তের ভিতর দিয়ে যখন তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় 2/3 মেজরিটি পেয়ে তারা পাস করবে, আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি বলেছিলাম, আমি বিষ খাবো। হ্যাঁ, কথাটা সত্য, আমি বলে যাচ্ছি। এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। বাংলাদেশ যদি থাকে, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি আজকে আপনাদের সামনে আরো কিছু বলতাম, কিন্তু আমি টাইমটা দেখতে চাই, আরেকটা কথা বলতে চাই। আমি আমাকে 5 মিনিট সময় দেন, আমি শেষ করে ফেলবো। আমি আজকে আপনার সামনে শুধু বলতে এসেছি, মাননীয় সদস্য, আরো 3 মিনিট দেওয়া হলো আপনাকে। আমি বলতে এসেছি, হ্যাঁ, আমার বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন এটা বলে তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম।
এবং উনি যে বলতেছে ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথাটা সত্য না মিথ্যা? মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো না এরকম। বলছি করেছে, আপনি কেন করেছে। নিজের টেনে করেছে বলেন, করেছে please। আছে এখানে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, বলতে থাকেন। শহীদ মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন। মাননীয় পরিবারের লোক, সদস্যবৃন্দ, অর্ডার অর্ডার। শহীদ আপনারা পরিবারের শৃঙ্খলা লোক, রক্ষা করুন। কেউ মাননীয় জামাত সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় শহীদ সদস্য পরিবারের ফজলুর লোক। রহমান, আমি ঠিক আপনি আছে, শেষ করুন। ওনারা কষ্ট পাইতেছেন তো। বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। 2, তাহলে স্বীকার, তাহলে আমি আপনাদেরকে বলি, মাননীয় সদস্যবৃন্দ, আমি 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 এক সেকেন্ড, আমাকে- এক সেকেন্ড। মাননীয় সদস্য ফজলুর রহমান, বসেন বসেন বসেন। আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আমি আপনাদেরকে মাননীয় সদস্যবৃন্দ, প্রোডাকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ ওনাদের গলা বসুন। হচ্ছে, কিন্তু আমার গলা অনেক সংসদে উঁচু গলা। শৃঙ্খলা রক্ষা করুন। আর ওনার গলা, আমি কিন্তু ওনাদেরকে খারাপ কিছু বলি নাই। বসেন। একটা স্যাম্পল। মাননীয় সদস্য ফজলুর রহমান, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। আপনি বলতে থাকেন না। মাননীয় সদস্যবৃন্দ, আমি কাজী আজকে নজরুল ইসলাম, আপনাদেরকে প্লিজ সিট জিজ্ঞাসা ডাউন, করি, প্লিজ সিট ডাউন, আমি বলছি my প্লিজ সিট lord, ডাউন। এই যে দেখেন তারা বসেন, কি বসেন। ধরনের- তারা কি ধরনের আচরণ করছে। আচ্ছা আজকে তাদেরকে মাননীয় জিজ্ঞাসা করি, সদস্যবৃন্দ, তাদেরকে আমি মাননীয় তাদের সদস্যবৃন্দ, জানতে চাই, একটু মনোযোগ তাদের দিয়ে আমার পূর্বপুরুষ- কথাটি শোনার চেষ্টা করুন। বসে মাননীয় সদস্যবৃন্দ, কাজী নজরুল ইসলাম বসুন, আমি আজকে এই বসুন বসুন। এই কথাটা স্পিকারের বলতে কথা বাধ্য শোনার হচ্ছি। চেষ্টা করুন। এই কথা মাননীয় সদস্যবৃন্দ, একটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সংসদে প্রত্যেক সদস্যের, ফজলুর রহমান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ছিল মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। Hold on for a second. আলিম চৌধুরীকে একটু অপেক্ষা করুন। আমাদের নেতা জিয়াউর রহমানকে পাইলো এরা হত্যা করতো 16 ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে Hold on for 2 minutes. দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন। প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন।
বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ, বসুন বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন।